আজকে এখানে আমরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলাম গণমাধ্যমে কর্মরত আমাদের সহযোদ্ধাদের, দেশের বিশিষ্ট আইনজীবীদের এবং বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রদের। আমরা আরও আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠনের কর্মীদের এবং মুক্তিযুদ্ধের শহীদ পরিবার এবং মুক্তিযুদ্ধের যারা ভুক্তভোগী তাদের, বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের। শুধু একটি কথা আমরা বলতে চাইছি, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তিন ধরনের মহল থেকে করা হয়েছে। আমাদের বিরোধী দলের বিশিষ্ট আইনজীবীরা তারা একটা সেমিনার করেছেন, সেই সেমিনারে তারা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আবার কিছু প্রশ্ন আমরা লক্ষ্য করেছি, কিছুদিন আগে আমি ইউরোপ আমেরিকাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, তার মধ্যে একটি ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন আছে, হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা কতগুলো প্রশ্ন তুলেছেন এই বিচার পদ্ধতি সম্পর্কে, বিচার প্রক্রিয়া সম্পর্কে। সেই প্রশ্নগুলো আমরা বিবেচনা করেছি। আর কিছু প্রশ্ন আছে, সেটা নির্মূল কমিটি বা আমাদের সমমনা সংগঠনগুলো, যেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ, আরও উন্নত করবার জন্যে, সেই প্রশ্নগুলো এখানে আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে ক্ষমতায় এসেছে। এখন সরকারের নীতি নির্ধারকরা বলছেন তারা যুদ্ধাপরাধের বিচার করবেন না, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করবেন। বিরোধী দল বলছেন বিচারের প্রশ্নে সরকারের এই ভিন্ন অবস্থান কেন? মাননীয় আইনমন্ত্রী জবাব দিন। আওয়ামী লীগের নেতৃত্বে এই মহাজোট সরকারের নির্বাচন ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার ছিল একটি, এবং সেই লক্ষ্যে সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করা। এখন যেই প্রশ্নটি নিয়ে এই বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা হলো এই, যে আপনারা সবাই জানেন যে এই বিচারটি হবে 1973 সনে যে একটি আইন হয়েছিল, যেটাকে ইংরেজিতে, যদিও আইনটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, বাংলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 1973। সে আইনটির যে এখতিয়ার বা জুরিসডিকশন সেটা ব্যাপক, শুধুমাত্র যুদ্ধ অপরাধ তা না। এটাকে যারা যারা এই দেশের হোক বা ভিন্ন দেশের হোক, যেই নাগরিকই হোক যেই দেশের, তাদেরকে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা যুদ্ধ অপরাধ করেছে, গণহত্যা করেছে, এবং আন্তর্জাতিক আইনে যে সমস্ত অপরাধকে অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে, সেই সমস্ত অপরাধের সাথে যারা সম্পৃক্ত, যারা সাহায্য সহায়তা করেছে, যারা অপরাধ সংগঠিত করেছে, যারা সহায়ক শক্তি হিসাবে বা অক্সিলারি ফোর্স হিসাবে এই দেশের দখলদার বাহিনীকে সাহায্য করেছে, নিরীহ জনগণকে হত্যা করেছে, যারা গৃহে অগ্নিসংযোগ করেছে, এই দেশত্যাগ করতে বাধ্য করেছে, রাজনৈতিকতা ধর্মীয় কারণে অনেককে পারসিকিউট করেছে, সেই সমস্ত অপরাধ মানবতা বিরোধী অপরাধ বলে চিহ্নিত আছে এই আইনটিতে। এবং যুদ্ধ অপরাধও কী কী কারণে হয়, কী কী যুদ্ধ অপরাধ, সেইটাও চিহ্নিত আছে। কাজে এক কথায় বলা যায় যে 1973 সালে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ব্যাপকতা বা ব্যাপক অধিক্ষেত্র, তার মধ্যে যুদ্ধ অপরাধ সহ মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য যেগুলো অপরাধ বলে চিহ্নিত, সেই সমস্ত অপরাধ যারা সংগঠিত করেছে সবার বিচার হবে। কাজে এই নিয়ে কোনো ভিন্নতর অবস্থান সরকারের থাকার কথা না, নাই, ছিল না। 1973-এর প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনকে বিএনপি ও জামাত ইসলামীর আইনজীবীরা বলছেন এটি একটি মৃত আইন, কালা কানুন। এই আইন কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানকে, যিনি এই আইন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এক কথায় বলবো যে এটা সম্পূর্ণ ভুল বলা হয়েছে, এটা মৃত আইন নয় এবং এটা কালো আইনও নন। 1972-এর 3রা জুলাইতে যখন ভারত পাকিস্তানের মাঝে যে একটা পর্যায়ে সিমলা চুক্তি হওয়ার পরে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে যুদ্ধাপরাধীরা হয়তো আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে,
তাছাড়া দালাল আইনে যে 71-এ গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার কতগুলো বাস্তব সমস্যা ছিল। মূলত এসব কারণে তিনি তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এবং আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনকে এমন একটি আইনের খসড়া তৈরি করতে পরামর্শ দিলেন যা যুদ্ধাপরাধের বিচার, যে মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছেন তাদের বিচার করার জন্য আমরা সেই একটা আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠন করার উপদেশ তিনি দিলেন বা নির্দেশ দিলেন। এবং তিনি এটাও বলেছেন, এটা বঙ্গবন্ধু বলছেন, কিন্তু এটা আন্তর্জাতিক মানের যুগোপযোগী ট্রাইব্যুনাল গঠন করলে সহায়তা করবে। তিনি এটাও বুঝতে পেরেছেন যে নুরেমবার্গ ট্রায়াল এবং টোকিও ট্রায়ালের উপরে পরে এটি হবে সমমানের প্রথম ট্রাইব্যুনাল। তাই তিনি তার মন্ত্রী মহোদয়কে পরামর্শ দিয়েছিলেন যে পাকিস্তানের যুদ্ধাপরাধী মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিলেন এবং তাদের সহায়ক শক্তি যারা আমাদের এখানে ছিলেন, বাংলাদেশে ছিলেন, যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করেছিলেন, তাদের প্রত্যেকে বিচারের আওতায় আনা যাবে। এবং তিনি কিছু কিছু রূপরেখাও দিয়ে দিয়েছিলেন। এবং তারপরে যখন তিনি বললেন, আমাদের যারা আইনজ্ঞ ছিলেন দেশে যারা ছিলেন, তখন তার সাথে আমার টেলিফোনে কথাও হলো এবং টেলিফোনে তিনি আমাকে বললেন যে তুই তৈরি থাকবি যে এই যে ড্রাফটগুলো পাঠানো হবে সেগুলোকে তুই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবি যাতে করে এটা আন্তর্জাতিক মানে আমরা আনতে পারি। 1973 সালের 20 জুলাই সংসদে এটিকে একটি আইন আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত করা হয়। কাজে আপনারা খেয়াল করবেন যে বঙ্গবন্ধুর নির্দেশে, তার দূরদর্শিতার মাধ্যমে কিন্তু আমরা এই সম্পূর্ণ আইনটাকে আমরা যেভাবে বর্তমান দেখছি সেভাবে করা হয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন 73-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন প্রণীত হয়েছিল 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের জন্য। 74-এর ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিচার না করে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এই আইনটি অকেজো হয়ে গেছে। এই আইনে এত বছর পর কেন যুদ্ধাপরাধীদের বিচার করবার উদ্যোগ নেওয়া হচ্ছে, এটি আমি অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত এমপি তাকে অনুরোধ করবে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ব্যক্তি বিশেষের জন্য কোনো আইন হয় না, আইনের একটা সার্বজনীনতা থাকে। আইন হয় একটা বিশেষ অপরাধের জন্য, বিশেষ ব্যক্তির জন্য না। আর যদি তাই হইতো তাহলে তো আইনের লেখাই থাকতো, তাহলে তো গেজেট নোটিফই থাকতো এই 195 জনের বিচার হবে। অপরাধীরা অপরাধ করলে সব অপরাধ মুছে ফেলতে পারে না। এটা তো 39 বছর বিচার হইতেছে, এখনো দেখেন না দ্বিতীয় মহাযুদ্ধের শেষে সেই দিনও 90 বছরের এক বুড়ার আইনে বিচার করছে। কই মধুর সাহেব, তখন তো আপনি কথা বলেন নাই। সুতরাং আইন সার্বজনীনতা যেমন থাকবে, আইনের এফেক্টিভনেস থাকবে। বিরোধী দল মনে করে 195 জন প্রধান যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়ে তাদের সহযোগীদের বিচারের বর্তমান উদ্যোগ বিরোধী দলের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য নেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। যে বিরোধী দল মনে করে 195 জন প্রধান যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়ে তাদের সহযোগীদের বিচার, তারা তাহলে স্বীকার করেন যে তাদের সহযোগী ছিল। হ্যাঁ, সেটা যদি স্বীকার করেই থাকে তাহলে সহযোগীদের বিচার হতে তো বাধা নেই। তারপরে 195 জনের ব্যাপার পাকিস্তান বলেছিল যে তারা তাদের বিচার তাদের ওখানেই করবে, তারা এখনো করে নাই। সেই স্কোপ তো আমাদের রয়েই গেছে। 71-এ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে সরকার বাদী এবং গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তরা বিবাদী। বাদী যদি ট্রাইব্যুনাল গঠন করে, বিচারক, আইনজীবী ও তদন্ত কর্মকর্তা নিয়োগ করে, তাদের বেতন ভাতা দেয়, সেই ট্রাইব্যুনাল কতটুকু নিরপেক্ষ হবে? বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সর্বত্র যত দণ্ডবিধি আছে, অর্থাৎ অপরাধের বিরুদ্ধে আদালত সংগঠিত হয়, সেই সমস্ত আদালত বলেন বা ট্রাইব্যুনাল বলেন, এইগুলি সেই সব দেশে আইনসভা কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে আদালত গঠন করা হয় এবং সরকার সেটা কার্যকরী করে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টই হোক বা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টই হোক, আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের আর আইনটা এক্সিকিউট করার ক্ষমতা হলো সরকারের। দেশে ও বিদেশে নবগঠিত ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই ট্রাইব্যুনাল কি আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে পারবে? ডক্টর শাহদিন মালিক। যারা আন্তর্জাতিক মান নিয়ে কথা বলছেন, হয় তারা সম্পূর্ণ অজ্ঞ অথবা তারা সম্পূর্ণভাবে জেনে শুনে মিথ্যা কথা বলছেন। আন্তর্জাতিক মান বলতে আমি অল্প কথায় যেটা বুঝি যে বিচারটা ওপেন কোর্টে হবে,
যে অভিযুক্ত তার আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। 3, আইনে যেটা বলা আছে যে এভিডেন্স প্রসিডিওর রিজনেবল হতে হবে এবং ওই বিচারে কেউ যদি সন্তুষ্ট না হয় তাহলে তার আপিলের জায়গা থাকতে হবে। বিচারের বড় দাগে এইটা হলো আন্তর্জাতিক মান এবং এর থেকে অনেক কিছু এই আইনে নিশ্চিত করে দেওয়া আছে। বিএনপি ও জামাতের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন ৭৩-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনে অভিযুক্তদের সংবিধান প্রদত্ত মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এ বিষয়ে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য কি? এই যে প্রশ্নটি তুলেছে এই প্রশ্নটি একেবারেই ভিত্তিহীন। এই কারণে আমাদের সংবিধানে ৩য় অধ্যায়ে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার সম্পর্কে লেখা আছে, কোনো ব্যক্তি যদি খুন করে, ধর্ষণ করে, অগ্নিসংযোগ করে অথবা মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ করে, যুদ্ধ অপরাধ করে অথবা নরহত্যা করে, গণহত্যা করে বা আন্তর্জাতিক আইনের যে সমস্ত অপরাধগুলো অপরাধ বলে চিহ্নিত সেই সমস্ত অপরাধ করে, যদি সেই সমস্ত অপরাধীদেরকে বিচার না করা হয় তাহলে সেইটি হবে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ৭৩ সালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, যে আইনটিতে আমরা যারা বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জঘন্যতম অপরাধ করেছে, যেগুলো আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, শান্তিবিরুদ্ধ অপরাধ এবং নরহত্যা, গণহত্যা জাতীয় অপরাধ, সেইগুলার বিচার করলে পরে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। আমার মনে হয় বাংলাদেশের জনগণও চায় যে জঘন্যতম যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করেছে, তাদের বিচার হওয়া উচিত এবং সেই বিচারটি হলেই আমি বলবো সংবিধানের যাদের মানবাধিকার লঙ্ঘিত করেছে এই সমস্ত অপরাধ করে তাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং সংবিধানের আলোকে যদি আমরা এটা বিচার বিশ্লেষণ করি এই আইনটি মোটেও সংবিধানের মানবাধিকার বিরোধী না, বরং মানবাধিকারের সাথে সম্পূর্ণরূপে মিল রেখে আইনটি করা হয়েছে। অভিযোগ উঠেছে দলীয় বিবেচনায় ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী ও তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি প্রশ্ন করতে চাই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুকে। প্রথম হলো যেটা উদ্দেশ্য প্রণোদিত, দ্বিতীয় হলো এটা ভিত্তিহীন এবং তৃতীয় হলো এটা সত্যের সম্পূর্ণ অপলাপ। জামাত বিএনপির আইনজীবীরা বলছেন ট্রাইব্যুনালের কোনো বিচারকের প্রতি অভিযুক্তের অনাস্থা প্রকাশের সুযোগ নেই। এই বিষয়ে আমি জানতে চাইব অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্তের কাছে। দিস ইজ এন এক্সট্রাঅর্ডিনারি ল, এটা অসাধারণ আইন। এই আইনটি সাধারণ আইন না, এটা অর্ডিন্যান্স না, একটা সাধারণ অ্যাক্ট না। এই আইন সংবিধান থেকে এটাকে সাংবিধানিক আইন বলা হয়। আমাদের আর্টিকেল 47-এ স্পষ্ট করে বলা আছে যে আপনি আর্টিকেল 31, 44, 27 এই তিনটার কোনোটাই সুযোগ মাশাআল্লাহ পাবেন না। আপনি এই মামলা শুরু হইলেই হাইকোর্টে এটা স্টে করাই হলাইবেন, এটা রুল করাই হলাইবেন। বঙ্গবন্ধু হত্যার বিচার যেমন অনির্দিষ্টকালের জন্য রাখতে পারছেন, এইটার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয় নাই, বিশ্বেও দেওয়া হয় নাই। এই মামলা কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির অপরাধ না, একটি জাতির স্বাধীনতার বিরুদ্ধে কতগুলো স্বাধীনতার বিরোধী একই ভাষার একই জাতির গাদ্দার যাদেরকে বলে তাদের বিরুদ্ধে অপরাধ। সুতরাং এটা আপনি কেন পৃথিবীর কোন দেশে যে আজকে জাজমেন্ট অফ নুরেনবার্গ যেটি বলতেছেন আদর্শিক অবস্থান, জাজমেন্ট অফ নুরেনবার্গে তো কোনো উকিলই পায় নাই। কোরিয়া দেখেন, ভিয়েতনাম দেখেন, হার্জেগোভিনা দেখেন, বসনিয়া দেখেন, কোথাও তো নাই। তারপরে তো এইটাও তো হয়েছে একটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আপনি মানবতা বিরোধী করেছেন, গণহত্যা করেছেন, অগ্নিসংযোগ করেছেন, ধর্ষণ করেছেন এবং আমার বাড়ি পুড়াইয়া দিচ্ছেন, মানুষদেরকে হত্যা করছেন, গ্রামের গ্রাম নিশ্চিহ্ন করে দিচ্ছেন। সুতরাং আপনার এখন বুদ্ধি কয়েছে যে আপনাকে কেন বিচারকের প্রতি অনাস্থা দিবেন, ওইটার লাগিয়া আপনার সাধারণ বিচার যখন ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধ করে,
ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অপরাধ করে, কোনো স্বার্থের কারণে, কোনো মোটিভের কারণে যদি করে, তার জন্য পিনাল কোড আছে, এটা বর্তমান আইনে হবে। কিন্তু এই ব্যাপারে এইটা তো পাবেনই না। এই 3টা আর্টিকেল তো বললাম, আর্টিকেল 35 আপনার সাহায্যে আসবেন না জনাব। রিট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই কথা বলতে পারবেন না। এই আইন বানানো হয়েছে 73-তে, অ্যামেন্ডমেন্ট করে আমরা যতটুকু করেছি স্বচ্ছ করার জন্য, আন্তর্জাতিক মানে করার জন্য প্রকাশ্য হবে। আপনি উকিল দিতে পারবেন, আপনি স্বচ্ছতার কারণে সমস্ত সুযোগ আপনাকে দেওয়া হবে, এমনকি আপনাকে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেওয়া হয়েছে। গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে পৃথিবীর কোথাও অভিযুক্তের পছন্দ মাফিক বিচারক নিয়োগের উদাহরণ আছে কি? এটি আমি অধ্যাপক মিজানুর রহমানকে অনুরোধ করছি জবাব দেওয়ার জন্য। যে কথাটি এখানে যে সংখ্যাটি প্রকাশ করা হয়েছে, যে সন্দেহ এখানে পোষণ করা হচ্ছে যে বিচারিক নিয়োগের ক্ষেত্রে পছন্দ মাফিক, কোথায় কোথায় এরকম জঘন্যতম আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে? আমরা যদি ইতিহাসের পাতায় দেখি, আমরা দেখেছি এটা নুরেমবার্গে হয়েছে, টোকিওতে হয়েছে, ম্যানিলাতে হয়েছে, প্রাক্তন যুগোস্লাভিয়াতে হয়েছে, রুয়ান্ডাতে হয়েছে, লাইবেরিয়াতে হচ্ছে, কাম্পুচিয়াতে হচ্ছে। কোথায়, কোন আদালতে যারা অভিযুক্ত তাদের পছন্দ মাফিক বিচারক নিয়োগ করতে দেয়া হয়েছে? কোথাও না। আপনি একদিকে বলবেন আন্তর্জাতিক মান চাই, আন্তর্জাতিক মানদণ্ড, আর আন্তর্জাতিক মানেই যেটি নেই সেটি আপনি দাবি করছেন বাংলাদেশে। এটা আবার কোন ধরনের আন্তর্জাতিক মান? সুতরাং এটি কখনোই কোনোদিন কোথাও হয়নি পৃথিবীর। কেননা বিচারক কিভাবে কারা হবেন, আদালত কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটি হচ্ছে যে কোনো রাষ্ট্রের একচ্ছত্র সার্বভৌম অধিকার। বিরোধী দলের নেতারা, জামাতের নেতারা সবসময় বলছেন বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। এরপর কেন যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে? অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিলেন, এটা বঙ্গবন্ধু করেন নাই শুধু, পৃথিবীতে দ্বিতীয় মহাযুদ্ধের পরেও হয়েছে, সবাই করছে। কাদের করছে? করছে তাদেরকে যারা মুক্তিযুদ্ধ যেতে পারে নাই, যারা অস্ত্র ধরতে পারে নাই, দেশত্যাগ করতে পারে নাই, যারা স্যান্ডউইচ হয়েছিল দুই দিকে, তারা দেশের জন্য কাজ করতে পারে নাই, কিন্তু তারপরেও তাদের ফিলিং ছিল। বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা করে বলছেন যে আসেন সবাই মিলে। কোনো অপরাধ বা অপরাধীকে বঙ্গবন্ধু তো ক্ষমা করেন নাই। বঙ্গবন্ধু জীবিতকালে 60,000 মামলা তখন তদন্ত হইতেছিল। 60,000-এর মধ্যে 20,000, 60,000 বেছে নেওয়া হয়েছিল, এটা এই তদন্ত করা হবে। 20,000-এর তদন্ত চলছিল, 10,000-এর বিচার চলছিল, অনেকের শাস্তি হচ্ছে, কোলাবোরেটর একটাও শাস্তি হচ্ছে। এবং এইটা 1975-এর 14ই আগস্ট পর্যন্ত এই অবস্থা ছিল। 15ই আগস্টে প্রতি বিপ্লবীরা বঙ্গবন্ধুকে হত্যা করে তারা আইসা এই দেশে সমস্ত সংবিধান বাতিল করলেন, মার্শাল ল প্রোক্লামেশন দিলেন, অর্ডার দিলেন, নোটিফিকেশন দিয়া তারা কোলাবোরেটর অ্যাক্ট বাতিল করলেন। যাদের শাস্তি দেওয়া হলো এদের ছেড়ে দিল জেল থেকে। এবং তারা যে গোলাম আজমকে, বঙ্গবন্ধু তার নাগরিকত্ব কেড়ে নিয়েছিলেন, তার ভোটাধিকার ছিল না, ভোট দেওয়ার ক্ষমতা ছিল না, পাকিস্তানি পাসপোর্টে তারা এখানে আইনা এই জিয়াউর রহমান তারা আইনা এই দেশে এই হাজির করাইছেন যে বঙ্গবন্ধু তাদের ক্ষমা দেননি। বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের এই জিয়াউর রহমানের আমলেই তারা হত্যা পাইছে। হত্যা পরিষ্কার, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজের অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীরা বঙ্গবন্ধু ঘোষিত সাধারণ ক্ষমার আওতার মধ্যে পড়ে নাই। যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এই 60,000 যে বেশি মামলা ছিল সবটাই আছে। বাংলাদেশের মধ্যে তথাকথিত বাংলা নামের এই সমস্ত এই জানোয়ারেরা যাদের অনুতাপহীন, তাদের অনুতাপহীন বিবেক ছাড়া এরা আমাদের নিজের ভাই বোনের ধর্ষণ করেছে, ভাই তাদেরকে হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে। এদের বিরুদ্ধে কারো কোনো মায়া কান্নার কোনো কথা নাই। সুতরাং বঙ্গবন্ধু যা করেছেন সেটি ছিল সাধারণ ক্ষমার মধ্যে। আর তখনও ওই আন্তর্জাতিক আইন ছিল এবং এখনো আছে। সুতরাং তা যা করেছেন প্রতি বিপ্লবীরা এই জিয়াউর রহমান ক্ষমতা দখল করিয়া এই আকামগুলা করছেন। সুতরাং আমরা, আপনারা তৈয়ার হন, বিচারের সম্মুখীন আপনাদের হতেই হবে। জামাতের আমির মতিউর রহমান নিজামী দাবি করেছেন
71-এ জামাতের কোনো নেতা যুদ্ধাপরাধ কিংবা কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। জামাত শুধু পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য কাজ করেছে। তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য কাজটা অপরাধ কিনা এ বিষয়ে আমি জানতে চাইব বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের কাছে। আমরা সবাই জানি, এদেশে আপামর জনতা জানে 71-এ মুক্তিযুদ্ধের সময় জামাত এবং তার সহযোগীদের ভূমিকা কি ছিল। এ নতুন করে বলার কোনো অবকাশ নেই। আমরা এও জানি তারা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সমস্ত দুষ্কৃতি এবং এই অঘটন, নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ, রাহাজানি, অগ্নিসংযোগ করেছেন। এইগুলি কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। আমার প্রশ্ন হলো, আজকে যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো তখন তিনি বাইরে বিবৃতি দিয়ে, সভা সমিতিতে প্রেস কনফারেন্সে বিবৃতি দিয়ে বলছেন আমরা এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিলাম না। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যদি এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালস অ্যাক্ট পড়ে দেখেন, সেখানে দেখবেন প্রত্যেক আসামিকে তার আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে। যদি কোনো জামাতের নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ অথবা যুদ্ধ অপরাধের অভিযোগ অথবা গণহত্যার অভিযোগ উত্থাপিত হয় এবং তাকে বিচারের সম্মুখীন করা হয়, সেখানে তিনি তার সম্পূর্ণ বক্তব্য দেওয়া, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন। সেটা জানা সত্ত্বেও আজকে এই সভা সমিতির মাধ্যমে তাদের দুষ্কর্মকে ধামাচাপা দেওয়ার জন্যে, সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই বক্তব্য তারা দিচ্ছে। জামাত নেতাদের একটি বক্তব্য হচ্ছে বর্তমান সরকার ভারতের দালাল, ভারতকে খুশি করবার জন্য এবং এদেশে ইসলামী রাজনীতি ধ্বংস করবার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে আমি অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য জানতে চাই। আপনারা যে কারণে ভারত বিদ্বেষী, আপনারা যে কারণে ভারত বিরোধিতা করেন, আমরা এই কারণে করি না। আপনার তো তাদের কারণে আমি বুঝি যে কেন ভারত মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র দিল, কেন ভারত তাদের ট্রেনিং দিল, কেন ভারত এই কোটি কোটি মানুষকে আশ্রয় দিয়া খাইতে দিল, কেন ভারত আমাদের স্বীকৃতি দিল, কেন ভারত এই আমাদের স্বাধীনতার সময়ের এই সরকার বা ইত্যাদিতে সাহায্য করল, কেন সর্বশেষ ভারত মুক্তিযুদ্ধে আমাদের সঙ্গে দুই বাহিনী মিলা তাদের সাথে পাকিস্তানকে পরাজিত কইরা পাকিস্তান ভাঙ্গা গেল, বাংলাদেশ হইল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হইল। এই কারণে আপনার ভারত বিরোধিতা আর আমাদের ভারত বিরোধিতা একটা। আমরা মনে করি ভারতের মানুষ সেই দুঃসময়ে এই দেশের মানুষদেরকে আশ্রয় দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যুদ্ধ করতে সহ সমস্ত সাহায্য করেছে। সেই কারণে ভারতের সৈন্যরা এই দেশে যুদ্ধ করে প্রাণ দিয়েছে, একসঙ্গে আমরা করেছি। সেই কারণে আমরা আপনাদের মতো এইটাতে নাই। আমরা মনে করি ভারত আমার প্রতিবেশী দেশ, বিশাল দেশ, তার সঙ্গে অবশ্যই আমি সুসম্পর্ক রাখব, তবে আমার জাতীয় স্বার্থে এবং স্বাধীন সার্বভৌম দেশের সঙ্গে তাল মিলাইয়েই চলবো। আমি জিগাই জামাত সাহেবের নেতাদের, যদি বঙ্গবন্ধু দেশে ফেরত না হইতো, পৃথিবীর কত দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু আসার পরে, ভারত তার সৈন্যবাহিনী সরাইয়া নেয় নাই, নিচে কিনা বলেন? হ্যাঁ, আর কোথাও হচ্ছে এটা? এখনো দ্বিতীয় মহাযুদ্ধের পরে অনেক দেশে, আমি নাম বললে এটা আবার এটা অন্যরকম হবে, অনেক দেশে এখন আছে। সুতরাং আমরা ভারতের সঙ্গে বন্ধুভাবাপন্নভাবে দুইটি স্বাধীন সার্বভৌম দেশ যেভাবে বাস করে সেইভাবেই আমরা বাস করতে চাই। ভারতের দালালি করি না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতার দালালি করি, বাংলাদেশের মানুষের দালালি করি। দালালি করে না আপনারা, পাকিস্তানের দালালি করেন। বিরোধী দলের অভিযোগ হচ্ছে বর্তমান সরকার বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য এবং বিরোধী দলকে শায়েস্তা করবার জন্য যুদ্ধাপরাধীদের বিচার উদ্যোগ গ্রহণ করেছে। সুরঞ্জিত, আপনাদের মনে আছে যখন আমরা 69 বিপ্লব হয়ে গেছে, তখন কথা আসলো ইলেকশন করার সময়, কয় ভোটের আগে ভাত চাই। আমরা তো ছাত্র ইউনিয়ন করে আমরা সকল দিলাম যে আমরা ভাতও চাই, স্বাধীনতাও চাই।
মুক্তিযুদ্ধে গেছি তখন কি ওইখানে খন্দকার মুশতাক লইয়া কয় বঙ্গবন্ধু চাও না স্বাধীনতা চাও, বঙ্গবন্ধু যদি চাইলে স্বাধীনতা পাইবে না, তখন আমরা কইলে আমরা বঙ্গবন্ধুও চাই স্বাধীনতাও চাই। সুতরাং আজকে যে কথা তুলতেছে বিদ্যুৎ, গ্যাস, পানি, এইটা কি মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলেন? তা আমরা যদি আমাদের উত্তর দিগান আমরা গ্যাসও চাই, পানিও চাই, বিদ্যুৎও চাই, যুদ্ধ অপরাধের বিচারও চাই, আমাদের বিচারও চাই, দুইটাই চাই। 1973-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনকে সময়োপযোগী এবং গ্রহণযোগ্য করবার কথা বলে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কিছু সংশোধনী সুপারিশ করেছে। তো এই বিষয়ে আমাদের এখানে তরুণ আইনজীবী ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ উপস্থিত আছেন, তার লেখাও এই সংকলনে আছে। আমি তাকে এ বিষয়ে সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি শুধু তিনটি বিষয় এখানে একটু আলোকপাত করতে চাই। সুপারিশগুলোর একরকম কথা হচ্ছে যে আমাদের যে আইনটি রয়েছে 73 সালের আইন, সেটা আসলে আন্তর্জাতিক মানের সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ। এখানে আবারও আমি বলতে চাই যে আন্তর্জাতিক মান আসলে একটি আপেক্ষিক ধারণা, এটা বিশ্ব রাজনীতি ক্ষমতা তার সাথে সাথে পরিবর্তিত হয়। তাহলে প্রতি মুহূর্তে একটি জাতীয় আইন আন্তর্জাতিক মান সম্পূর্ণ হলো কি হলো না সেটা আসলে নিক্তিতে পরিমাপ করবার মতো কোনো ব্যাপার না। যেটা আমাদের দেখা দরকার সেটি হচ্ছে একটি জাতীয় আইন সার্বিকভাবে যে সমস্ত আন্তর্জাতিক ধ্যান ধারণা অথবা নৈতিকতার ধারণা রয়েছে বিশ্বে, সেগুলোর সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ, সেটা যদি উত্তর দিতে হয় তাহলে আমার মনে হয় যে আইবিএর নিজস্ব যে রিপোর্ট তৈরি করেছে তার কনক্লুশনের প্রথম লাইনটি শুধু আমি একটু পড়ে শোনাবো, যেখানে বলা হচ্ছে যে 1973 সালের আইনটি আসলে ব্রডলি কম্প্যাটিবল উইথ কারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। তাহলে এই ব্যাপারে বিতর্ক করবার কোনো আর প্রয়োজন আর পড়ছে না। তবে একটা কথা সত্যি যে আমাদের দেশে আমরা যখন আজকে একটি জাতীয় আইন দিয়ে একটি আন্তর্জাতিক অপরাধকে বিচার করছি, এটা কিন্তু বিশ্বের জন্য কোনো নতুন ঘটনা নয়। আপনারা যদি একটু পিছনে ফিরে তাকান, সোভিয়েত রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার অন্তত 2 বছর আগে তারা তাদের নিজস্ব আইনে নিজস্ব আদালতে যুদ্ধ অপরাধের বিচার করেছে, নাম করা ক্রাসনোডার ট্রায়াল নামে আমরা যাকে চিনি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরও অনেক দেশ, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, ইসরায়েল, চায়না, সবাই তাদের নিজস্ব জাতীয় আইনে যুদ্ধ অপরাধের বিচার করেছে, যেটা নাকি আমরাও করতে চাচ্ছি। সেখানে তো কখনো যুদ্ধ অপরাধের বিচার প্রশ্নবিদ্ধ হয়নি আন্তর্জাতিক বিশ্বে, তাহলে আজকে আমাদের দেশে কেন উঠবে? এবং যে বিখ্যাত বহুল আলোচিত আইকম্যান ট্রায়াল, যার মাধ্যমে নাকি জার্মান নাৎসি সেনাপতি অ্যাডলফ আইকম্যানকে ইসরায়েলি আদালতে ইসরায়েলি আইন অনুযায়ী তার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেখানেও কিন্তু বিশ্ববাসী আন্তর্জাতিক মান নিয়ে কোনো প্রশ্ন তুলেনি। 1973-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের আরো সংশোধনের প্রয়োজন আছে কিনা, এ বিষয়ে আপনার বক্তব্য কি? যে কোনো আইন যে কোনো সময় কিন্তু সংশোধনের মাধ্যমে ইমপ্রুভ করার স্কোপ কিন্তু থাকে, এবং সবসময় এটা করা কিন্তু হয় এবং আপডেট করা হয়। বর্তমান যে আইনটি আছে সেটা কিন্তু একবার সংশোধন করা হয়েছে, আমরা সেটা করেছি অলরেডি, এবং আপডেট করার জন্য করেছি। কিন্তু এখন স্কোপ যে নাই তা কিন্তু নয়, সবসময় করতেও তো নট নেসেসারিলি। এবং বর্তমানে যে অবস্থায় আছে আইনটি সংশোধনের পরে আমার মনে হয়, আমি নিশ্চিত যে আর এই মুহূর্তে অন্তত সংশোধনের প্রয়োজন নাই। এই আইনের মাধ্যমে কিন্তু ফ্যাট ট্র্যাক এনশিওর করা সম্ভব। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখেন এটা তুলনা অবশ্য বলেছে অলরেডি, যে ব্রিটিশ পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিটির অনুরোধে আইবিএ একটা অবজারভেশন তৈরি করেছে অ্যাবাউট দি অ্যাক্ট উইথ দ্য অ্যামেন্ডমেন্ট। সেখানে তারা বলেছে কিন্তু ইট ইজ ব্রডলি কম্প্যাটিবল উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যাক্টিং। তবে তারা কিছু সুপারিশ করেছে, এগুলো করলে হয়তো ইমপ্রুভ করা যায়। আমার মনে হয় ছোটো ক্রাইম সেগুলো আপনারা পর দেখবেন, পড়েন, দেখেন, সেখানে মাইনর কিছু কিছু অবজারভেশন কিন্তু আছে, মেজর কিন্তু কিছু নাই। আমরা এই লেটেস্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা যে পর্যায়ে নিয়ে এসেছি, অ্যাজ অফ নাও এটা সাফিসিয়েন্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যুদ্ধাপরাধীদের বিচারের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাদের নিকট এটি গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে আমি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুব আলমের বক্তব্য জানতে চাই। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এবং আমাদের আইনে বিচার হবে যুদ্ধাপরাধীদের। এখানে কি শাস্তি হবে কি হবে না সেটা আমাদের ট্রাইব্যুনালের যারা বিচারপতি আছেন তাদের বিষয়। বাংলাদেশের একটা সার্বভৌম দেশ হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমরা
এদের অধীনস্থ না, এরা একটি সংস্থা মাত্র, এবং বিভিন্ন দেশের ব্যাপারেই বিভিন্ন সময় এরা বক্তব্য দিয়েছে, কিন্তু বিভিন্ন দেশে তাদের আইন অনুযায়ী বিচার কার্য হয়েছে নিজ নিজ আইনে, এবং যেখানে আইনের প্রয়োগ করা হয়েছে মৃত্যুদণ্ড, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সুতরাং আমাদের আইনেই আমাদের বিচার হবে, এবং আমাদের আইনে যদি বিচারপতিরা মনে করেন যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, সেটা তারা দিবেন। এই ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি মনে করলো কি মনে করলো না, তাদের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা তাদের ব্যক্তিগত অভিমতের বিষয়। কিন্তু আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে একটি সংস্থা এই ধরনের বক্তব্য তাদের দেওয়া সমীচীন বলে আমি মনে করি না। অভিযুক্ত যুদ্ধাপরাধীরা যদি তাদের সমর্থনের জন্য বিদেশি আইনজীবী আনতে চান, সরকার কি তাদের সেই সুযোগ দেবে কিনা, এটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুকে আমি প্রশ্ন করছি। বার কাউন্সিলই একমাত্র যথার্থ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সেই অনুমতি দিতে পারে। এরকম কোন প্রয়াস প্রচেষ্টা তাদের তরফ থেকে আসে নাই। মাননীয় আইনমন্ত্রী বলেছেন নবগঠিত ট্রাইব্যুনালে কোনো পাকিস্তানির বিচার হবে না। যাদের আপনজনদের পাকিস্তানি সৈন্যরা হত্যা করেছে, তাদের স্বজনরা এবং পাকিস্তানি সৈন্যরা যাদের উপর নির্যাতন করেছে, যাদের ঘরবাড়ি ধ্বংস করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, সেই সব ভুক্তভোগীরা কি এই ট্রাইব্যুনালে বিচার পাবেন না? যে আইনে ট্রাইব্যুনালটি আমরা স্থাপন করেছি, এই ট্রাইব্যুনালের ক্ষমতার মধ্যে বলা আছে ইররেসপেক্টিভ অব ন্যাশনালিটি। কাজেই তদন্তকারী সংস্থা যখন তদন্ত কাজ শেষ করবে, যাদের বিরুদ্ধে তথ্যপাদ্য পাবে, যে সমস্ত অভিযুক্ত, তাদের বিরুদ্ধে বিচার কার্য পরিচালনার জন্য প্রসিকিউটরের মাধ্যমে ট্রাইব্যুনালে সে অভিযোগ দায়ের করা হবে। সেখানে ন্যাশনালিটি সম্পর্কে আমাদের আইনে তেমন কিছু নাই, বলছে যে দেশের ন্যাশনালিটি হোক। এই কারণে বলা হয়েছে এমন হতে পারে যে বাংলাদেশের কেউ অপরাধ সংগঠিত করে এখন অন্য এক দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, পাকিস্তান হতে পারে, ইংল্যান্ড হতে পারে, অন্য কোনো দেশ হতে পারে। কাজেই যদি তদন্তে প্রকাশিত হয় যে কোনো দেশের নাগরিক হলে তার বিচার করার ক্ষমতা এই ট্রাইব্যুনাল আছে। কাজেই শুধু পাকিস্তান বলে আমি এই ট্রাইব্যুনালের যে এখতিয়ার, এটাকে সীমাবদ্ধ করতে চাই না। সেই কারণে আমি বক্তব্য দিয়েছি যে ট্রাইব্যুনালের ক্ষমতাটি আইন অনুযায়ী অসীম, এই কারণে যে কোনো দেশের নাগরিককে বিচার করার ক্ষমতা এই ট্রাইব্যুনালের আছে। তো 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত দালাল আইনে যাদের বিচার হয়েছে, তাদের কি নবগঠিত ট্রাইব্যুনাল আবার বিচার করা সম্ভব হবে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীকে। দালাল আইনে যে অপরাধে বিচার হয়েছে, সেই অপরাধ যদি যুদ্ধাপরাধী আইনের বিচারের সঙ্গে মিল না থাকে, তাহলে কেন করা যাবে না? করা যাবে। এটা নিয়ম হচ্ছে অপরাধের প্রকৃতি নিয়ে। অপরাধের প্রকৃতি নিয়ে যদি তার বিচার হয়ে থাকে, যেরকম এমনও হতে পারে যে একজন লোক, একজন যুদ্ধাপরাধী দেখা যাচ্ছে যুদ্ধাপরাধ কারণে কাউকে খুন করেছে, খুন করার পর তার বিচারে যাবজ্জীবন হয়ে গেছে, সেইটাকে আবার বিচার করা যাবে না। কিন্তু যদি দেখা যায় দালাল আইনে এগুলো ছিল না, এগুলো অপরাধের বিচার হয়নি, তাহলে আবার বিচার করা যাবে না। কেন? এখানে অপরাধ হলো আসল কথা, অপরাধী নয়। বিএনপি ও জামাতের নেতারা বলছেন আওয়ামী লীগের ভেতরও যুদ্ধাপরাধী আছে। নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আওয়ামী লীগের যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে? মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। বিএনপি ও জামাতের নেতারা বলেছেন আওয়ামী লীগের ভিতরে যুদ্ধাপরাধী আছে। এই প্রশ্নের জবাব ইতিমধ্যেই আওয়ামী লীগের মুখপাত্র, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন বলেছেন যে তাদের দলে কোনো যুদ্ধাপরাধী নাই। এবং প্রশ্নের দ্বিতীয় অংশ হলো, নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আওয়ামী লীগের যুদ্ধাপরাধীর বিচার করতে পারবে? এই প্রশ্নটি একটি স্ববিরোধী প্রশ্ন। তার কারণ, এই মুক্তিযুদ্ধে যে কয়টি দল অংশগ্রহণ করেছিল তার ভিতরে আওয়ামী লীগ একটি। আওয়ামী লীগের সমস্ত নেতা যারা নির্বাচিত হয়েছিলেন সে সময় পার্লামেন্টে, সবাই অংশগ্রহণ করেছিলেন। কাজেই আওয়ামী লীগের যুদ্ধাপরাধী এই শব্দটা স্ববিরোধী শব্দ। কিন্তু একটি প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের হিসাবে কেউ যুদ্ধাপরাধী থাকতে পারে না। 71 সনে যারা আওয়ামী লীগের ছিলেন তাদের ভিতরে কেউ যুদ্ধাপরাধী থাকতে পারেন না। কিন্তু
পরবর্তী সময়ে যদি কেউ গোপনে আওয়ামী লীগে ঢুকে গিয়ে থাকে, ঘাপটি মেরে থাকে, নিশ্চয়ই তাদেরও বিচার করতে কোনো বাধা নেই আইনে। আইন তো কোনো চিহ্নিত ব্যক্তিদের জন্য না, আইন হলো যারা সেই সময় অপরাধ করেছে তাদের জন্য। তারা যে যেখানেই থাকুক না কেন, এখন তাদের যেখানে অবস্থান হোক না কেন, তাদের বিচার করতে এই আইনে কোনো অসুবিধা নেই। আগামী 1 বছরে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কতজন যুদ্ধাপরাধীর বিচার সম্ভব হবে বলে মনে করেন এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু? এটা নির্ভর করে যে কতটা অভিযোগ এলো, কতটা তদন্ত হলো এবং তদন্তে তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত এবং প্রমাণসমূহ কিভাবে এলো, সেইটার উপরে নির্ভর করে যে হোয়াট উড বি দি নাম্বার অফ কেসেস, কতগুলো কেস হবে সেটা তার উপরে নির্ভর করে। এটা আগাম বলার মতো কোনো কারণ নেই এবং কোনো সুযোগও নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো ভুক্তভোগী এসে যদি বলেন মুক্তিযুদ্ধের সময় তার স্বজনকে ক খ গ ব্যক্তি হত্যা করেছে মুক্তিযুদ্ধকে সমর্থন করবার জন্য, সেই ধরনের ভুক্তভোগীরা, প্রত্যন্ত অঞ্চলের ভুক্তভোগীরা কি এই ট্রাইব্যুনালে বিচার পাবেন না? গোলাম আরিফ টিপু: না পাওয়ার তো কোনো কারণই নেই, কারণ তারা যদি অভিযোগ নিয়ে আসে এবং সেই অভিযোগ যদি তদন্তে প্রতিভাত হয় তাহলে স্বভাবতই তারা বিচারে আসবেন এবং সেইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ৭১-এর গণহত্যার যেসব প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী মারা গেছেন, যাদের জবানবন্দি সংবাদপত্রে বা কোনো প্রতিবেদনে কিংবা ক্যামেরায় ধারণ করা থাকে, সেই সব জবানবন্দি কি ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে? বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী: এগুলো হবে এমনকি যে সমস্ত প্রত্যক্ষ সাক্ষী মারা গেছে, তো মারার আগে কারো কাছে বলে গেছে, তারা যদি জীবিত থাকে তাদের সাক্ষ্যও চলবে। এটা তো আমাদের যে সাক্ষ্য আইন আছে সেই সাক্ষ্য আইনই বলা আছে, সর্বদেশেই এই আইনই প্রচলিত আছে। ট্রাইব্যুনালের মেয়াদকাল কতদিন? এই ট্রাইব্যুনালে কতদিনে কতজনের বিচার হবে সেটা কে নির্ধারণ করবে, সরকার না ট্রাইব্যুনাল? এ বিষয়ে আমি মাননীয় আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলমের বক্তব্য চাইব। এটা কোনো ফরমাইশি বা মেয়াদি ট্রাইব্যুনাল না, এক বহুদিন আগে থেকে ছিল। এই ট্রাইব্যুনালটা একটু দিন অনেক আগেই গঠিত হওয়ার কথা ছিল, উচিত ছিল, করা হয় নাই। বর্তমান সরকার এটা গঠন করেছে, কম্পোজ করেছে, এর কাজ আরম্ভ হয়েছে। সরকারের দায়িত্ব এখানেই শেষ। ট্রাইব্যুনাল ইন্ডিপেন্ডেন্ট বডি এবং খোদ আইনই আছে টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি টু এনশিওর ফেয়ার ট্রায়াল। কতজন কতদিন লাগবে, বিচার করবে, নির্ভর করবে কীভাবে অভিযোগ আসছে, কী ইনভেস্টিগেশন হচ্ছে এবং তার উপর নির্ভর করবে কতদিন লাগে, কত বিচার করবে। কাজেই এটা এখন ট্রাইব্যুনাল পর্যায়ক্রম ঠিক করবে কিভাবে এটা কাজটা শেষ হবে। ৭৩ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের ৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অত্র আইন কার্যকর হওয়ার পূর্বের কিংবা পরের অপরাধ ট্রাইব্যুনাল বিচার করতে পারবে। নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন সময়ের অপরাধের বিচার করবে? এ প্রশ্নের জবাব দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী। কতগুলো আইন যে তৈরি হয় তার একটা প্রেক্ষাপট থাকে। এর প্রেক্ষাপটই হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে একটা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র বিরুদ্ধে আরেকটি আগ্রাসী রাষ্ট্র পাকিস্তানের যুদ্ধ, এবং এই যুদ্ধ যে আরম্ভ হলো ২৬শে মার্চ, সেখান থেকে ১৬ই ডিসেম্বর ১৩৭৩ পর্যন্ত যে ঘটনাবলী, সেইটাই প্রেক্ষাপটে আইনটি তৈরি করা হয়েছে। এটা স্পষ্ট। কাজেই ওই সময়কার যত যুদ্ধাপরাধ হয়েছে সেগুলোরই বিচার করার জন্যই আইনের এখতিয়ার। ট্রাইব্যুনালে কতজন আইনজীবী ও তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তা কতদিনে? ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি প্রস্তাব করেছে অন্ততপক্ষে ২৫ জন আইনজীবী এবং সমসংখ্যক তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হবে। এ বিষয়ে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য কি? ধন্যবাদ। তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত রিপোর্ট যখন আসতে থাকবে তার উপরে নির্ভর করবে কতজন আইনজীবী নিয়োগ দিতে হবে বা তদন্ত কর্মকর্তা যা নিয়োগ দেওয়া হয়েছে তাদের সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে কিনা। কাজে এখন ঠিক সংখ্যা একটা নির্দিষ্ট করে বলা সঠিক হবে না এবং বলাও যাবে না, কারণ আইনটিতে এমন কোনো নির্দিষ্ট করে বলা নাই যে কতজন আইনজীবী হবে বা কতজন তদন্তকারী কর্মকর্তা হবে। বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগ্রহ থেকে ৭১-এর গণহত্যা নির্যাতনের যেসব তথ্য প্রমাণ রয়েছে সেসব কিভাবে সংগ্রহ করা যাবে? রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান এ বিষয়ে কিছু বলুন। আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি, সরকার শুরু করেছেন। লাইব্রেরি অফ কংগ্রেস আমেরিকাতে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, ভারতের যে আর্কাইভস আছে ভারত, এবং যুক্তরাজ্যের যে লাইব্রেরি আছে, আর্কাইভস আছে, সেখান থেকে বোধহয় তাদের কাছে এগুলি সবচেয়ে বেশি সুন্দরভাবে সংরক্ষিত আছে। এবং এছাড়াও বর্তমান রাশিয়া
আগেকার সোভিয়েত ইউনিয়ন, তাদের কাছেও কিছু কিছু আমাদের যে বিভিন্ন তথ্য আছে সেগুলোকে আমরা সংগ্রহ করতে পারবো এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো করতে পারবো। তবে আমরা ব্যক্তিগতভাবে এখন থেকে আমরা যোগাযোগ করছি। ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী, তদন্ত সংস্থা এবং অন্যান্য কর্মকর্তা ও সাক্ষীদের নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, এ প্রশ্নের জবাব দেবেন মাননীয় আইনমন্ত্রী। ট্রাইব্যুনালে যারা চেয়ারম্যান এবং সদস্য আছেন ইতিমধ্যেই আমরা যারা তাদের নিরাপত্তার জন্য গানম্যান এবং পুলিশ দিয়েছি, যেমন তাদেরকে নিরাপদভাবে তাদের বাসায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাইব্যুনাল কক্ষে আনার জন্য ব্যবস্থা করা হয়, ঠিক তেমনিভাবে আইনজীবী এবং তদন্তকারী অন্যান্য কর্মকর্তা সাক্ষীদের নিরাপত্তার জন্য আমরা সরকারকে বলেছি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে এবং সাক্ষীদের নিরাপত্তা এবং সাক্ষীদের প্রোটেকশনের জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে একটি উইটনেস প্রোটেকশন অ্যাক্ট ইতিমধ্যেই আমরা বিভিন্ন দেশে দেখে আসছি, আমরা সেই একটা আইন পাশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। মাননীয় আইনমন্ত্রী কি মনে করেন গত বছর বরাদ্দকৃত 10 কোটি টাকা ট্রাইব্যুনালের জন্য যথেষ্ট? যদি তা না হয়, নতুন বাজেটে কি এই খাতে আরো অর্থ বরাদ্দের সুপারিশ করবেন? নিশ্চয়ই 10 কোটি যে টাকা বাজেটে গত বছর বরাদ্দ দেওয়া হয়েছে এটা মোটেও পর্যাপ্ত না, এবং এই যে বাজেট, নতুন বাজেট আসছে জুন মাসে, সেখানে আরো বরাদ্দ দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা সরকারের সাথে যোগাযোগ করেছি। ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাসুরেন্স দিয়েছে যে আরো টাকা এই খাতে বরাদ্দ দেওয়া হবে। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি মনে করে পুরনো হাইকোর্ট ভবনে আইন কমিশনের বিশাল দফতর থাকলে ট্রাইব্যুনালের স্থান সংকুলান হবে না। ট্রাইব্যুনালের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন এবং নিরাপত্তার প্রয়োজনে আইন কমিশনের দফতর অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। এই বিষয়ে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য কি? এই বিষয়ে আমরা ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছি, প্রয়োজনে আমরা নিশ্চয়ই আইন কমিশন যে দপ্তর আছে একটি সুন্দর জায়গায় সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালে নাৎসি পার্টির সকল তৎপরতা নিষিদ্ধ করা হয়েছিল যাতে তারা বিচারে বিঘ্ন সৃষ্টি করতে না পারে। বাংলাদেশের ট্রাইব্যুনালের বিরুদ্ধে জামাত ইতিমধ্যে বিভিন্ন হুমকি দিচ্ছে। এই হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে? সুরঞ্জিত দা। যুদ্ধের পরে নাৎসিরা কোথায় গিয়ে সভা করছে, সমিতি করছে, প্রেস কনফারেন্স করছে, কইরা মিছিল করছে, এটা কেউ শুনে নেই। এটা হয় না। যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করে, যুদ্ধ অপরাধ করে, তাদের এই মৌলিক অধিকার এই জায়গায় এইভাবে নাই। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি, নাৎসিরা যখন এখনো যারা বিচার করে তারা কোনো উকিলই পায়নি, দেশে বিদেশে তো দূরের কথা। সুতরাং এখন জামাত যেগুলা করতেছে আর আমরা যেগুলা করতে দিতেছি, আমার মনে হয় যুদ্ধ অপরাধী চিহ্নিত করলে এটা কোথাও হয় নাই, এখানেও হওয়া উচিত না। জামাতের একজন আইনজীবী নেতা বলেছেন ৭৩-এর আইনে জুডিশিয়াল রিভিউর অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে অধ্যাপক মিজানুর রহমানের বক্তব্য জানতে চাই। কিভাবে একটি আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক অপরাধের বিচার পৃথিবীর যে কোনো স্থানে সংগঠিত হয়ে থাকে, ন্যূনতম ধারণা থাকলে এই কথাটি বলবার কথা নয়। এবং আরো কথা নয় এজন্যই, এবং আমি আপনাদের এখানে পড়ে শোনাচ্ছি যে আমাদের 2009 সালে আমাদের বর্তমান যে সরকার আইনটির যে সংশোধনী নিয়ে এসছেন, সেখানে এই 21 সেকশনে বলছেন আপিলের অধিকার, যে 3 ধারায় নির্দিষ্ট অপরাধে ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত একজন ব্যক্তির বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এহেন দোষী সাব্যস্তকরণ ও দণ্ডের বিরুদ্ধে আপিল করিবার অধিকার থাকিবে। আর কি চান? সুরঞ্জিত সেনগুপ্ত এখানে কিছুক্ষণ আগে বিস্তারিতভাবে বলে গেছেন এ সম্পর্কে। সুতরাং পৃথিবীর কোথাও কোন আদালতে এই সুযোগ অভিযুক্তদের দেয়া হয়নি যেটি আমাদের এই সংশোধনের মাধ্যমে দেয়া হয়েছে। জামাত ও বিএনপির আইনজীবীরা মনে করেন দেশের প্রচলিত ফৌজদারি আইনে গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধকারী ও যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব। এর জন্য ৭৩-এর বিশেষ আইন বা বিশেষ ট্রাইব্যুনালের প্রয়োজন নেই। এবার আপনার বক্তব্য কি সুরজিৎ দা? অবশ্যই যে কথাটি তারা বলেছেন যে বিশেষ আদালতের প্রয়োজন নেই, অবশ্যই বিশেষ আদালতের প্রয়োজন আছে। যদিও আমাদের পেনাল কোডে অনেক অপরাধের কথাই আছে, তারপরেও কিন্তু আমরা বিশেষ ক্ষেত্রে বিশেষ আইন করে থাকি। যেমন দ্রুত বিচার আইন, বহাদুর সাহেব করে নাই,
বিএনপি ওয়ালারা করে নাই। আমরা জননিরাপত্তা আইন, সন্ত্রাস দমন আইন, নারী নির্যাতন আইন, আমরা যেটা করতে চাচ্ছি যে আজকে মুক্তিযুদ্ধের সময়ে বহু নরনারীকে হত্যা করা হয়েছে, লুট করা হয়েছে অনেকের সম্পত্তি, পেনাল কোডের। আরেকটি বিষয় হচ্ছে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধীকে পেনাল কোডে সংজ্ঞায়িত করা নাই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের আর্টিকেল 35 অনুযায়ী রিট্রোস্পেক্টিভ এফেক্টে কোনো বিচার করার এটাকে বারিত করা হয়েছে। সুতরাং এটি একটি বিশেষ সময় বিশেষ অপরাধ, সেই কারণেই এই বিশেষ আইনটির প্রয়োজন। এটা ঠিক যে ফৌজদারি আইনে বিচার হয় কার বিরুদ্ধে কার, তারপরে হচ্ছে এভিডেন্স অ্যাক্টে যেটা তারা আগে বলেছে, এবং ইয়েতে আমরা এই অধিকার দেওয়া হয় নাই, যদিও আমরা অনেক কিছুই তাদেরকে দেওয়া হয়েছে, অনেক এই কি বলে সুযোগ সুবিধা আমরা দিয়েছি। তারপরেও এই অপরাধটির জন্য বিশেষ আইনেরই প্রয়োজন, বিশেষ ট্রাইব্যুনালেরই প্রয়োজন, এবং ওই বিশেষ সময়ের বিশেষ আইনের জন্য এটাই প্রকৃত আইন, এবং এই আইনেই তাদের বিচার হবে, এর কোনো ব্যত্যয় হবে না। এরপরের প্রশ্নের জবাব দেবেন ডক্টর শাহদিন মালিক। প্রশ্ন হচ্ছে, জামাত বিএনপির নেতারা মনে করেন মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছেন তাদের বিচার করতে হলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করতে হবে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? একটা জিনিস সমাজ সম্বন্ধে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভূমিকম্প, খরা, বন্যা বা অন্য কোনো দুর্যোগ সব সমাজেই আসতে পারে, সমাজে এখানে লোক মারা যায়, সমাজের ক্ষতি হয়, কিন্তু ওইটা থেকে কোনোদিন কোনো সমাজ ভেঙে পড়ে নাই। ঐতিহাসিকভাবে সেই সমাজই ভেঙে পড়ে যেই সমাজ তার সমাজে সংগঠিত জঘন্যতম অপরাধের বিচার করতে পারে না, সেই সমাজ টিকে থাকে না। এটা ঐতিহাসিক সত্য। অতএব আমরা এটা সবাই জানি যে 71-এ বাঙালির ইতিহাসে সবচেয়ে জঘন্যতম অপরাধ হয়েছিল, এবং এইখানে তো জনমত অবশ্যই আছে, কারণ আমরা জানি যে এই অপরাধের বিচার করতে না পারলে এই সমাজ টিকবে না। আমরা সবাই এই সমাজ, এই দেশের মানুষ, এবং আমরা সবাই জানি চাই এই সমাজ, এই দেশকে আমরা টিকিয়ে রাখবো, এবং টিকিয়ে রাখতে হলে সবচেয়ে বড় অপরাধের বিচার আমাদের করতেই হবে। ধন্যবাদ। এর পরের প্রশ্ন বিচারপতি সৈয়দ আমির ইসলাম দেবেন। প্রশ্নটি হচ্ছে, বিএনপির একজন আইনজীবী বলেছেন সংবিধানের 94-এর 3 ধারা অনুযায়ী হাইকোর্টের কোনো বিচারপতি ট্রাইব্যুনালের বিচারক হতে পারেন না, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আমরা যদি সংবিধানের 94-3 ধারা পড়ি, তাহলে আমরা দেখব যে আমাদের সর্বোচ্চ আদালতে 2টি অংশ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এবং 94-3-এ বলা আছে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের যারা বিচারপতি তারা শুধুমাত্র আপিল বিভাগে বসবেন, আর অন্যান্য বিচারপতিরা হাইকোর্টে বসবেন। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের বিচারপতি যারা, তারা বিচারিক কার্য পরিচালনা করার সময় শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনেই বসবেন, অন্য অ্যাপিলেট ডিভিশনে বসতে পারবেন না। এর সাথে আমরা যদি আর্টিকেল 98 পড়ি, তাহলে দেখা যাবে সেখানে আবার আরেকটা বিধান আছে, যদি বিশেষ কোনো সময়ে দেখা যায় কোনো একটা মামলা পরিচালনার জন্য আপিল বিভাগে যথেষ্ট সংখ্যক বিচারক নেই যারা ওই মামলার বিচার করতে পারেন, সেই ক্ষেত্রে আপিল বিভাগে, হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়ে তাদেরকে দিয়ে ওই মামলা পরিচালনা করা যায়, যেটা বঙ্গবন্ধু হত্যা মামলার সময় এসেছিল, কিন্তু সেই প্রচেষ্টাটা তদানীন্তন সরকার 98-র অপব্যাখ্যা দিয়ে স্থগিত করে রেখেছিল। এবং এই কথাটা যে সঠিক না, তা আমি বাস্তব প্রমাণ দিচ্ছি। বিচারপতি আব্দুর রউফ যখন তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন, তখন তিনি বাংলাদেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন, কিন্তু বিচারক হিসাবেই তিনি ওখানে গিয়েছেন। চিফ ইলেকশন কমিশনার আব্দুল আজিজ, যিনি আপিল বিভাগের বিচারক থাকাকালীন বাংলাদেশ ইলেকশনের চিফ কমিশনার হয়েছিলেন, কিন্তু তিনি আপিল বিভাগ থেকে পদত্যাগ করে যাননি। এখানে পদ ছিল, তথাপি তিনি সেখানে। সুতরাং এর ছেড়ে আরেকটা সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি এবং প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি যখন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাষ্ট্রপতির পদ নিলেন,
তখনও কিন্তু তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির পদ সংরক্ষণ করেছেন। না, তখন তো সংবিধান সংশোধন করা হয়েছিল তার জন্য। না না, সংবিধান সংশোধন করা হয়নি, একটা আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দি পলিটিক্যাল পার্টি। আচ্ছা, কনস্টিটিউশন 11th, আমি আসছি, ওটা হলো 11th হয় না, আন্ডারস্ট্যান্ডিংয়ে তিনি, এবং আপনারা যারা খোঁজ নিয়ে দেখবেন তিনি যতদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু প্রধান বিচারপতির রেমুনারেশন নিয়েছেন, রাষ্ট্রপতির রেমুনারেশন নেন নাই। 11th অ্যামেন্ডমেন্ট যখন আসলো সেইখানে তাকে আবার ওই রাষ্ট্রপতির সুযোগও দিলেন এবং আবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিলেন। সুতরাং বিচারক থাকাকালীন তারা এই আদালতের বাইরেও কার্য পরিচালনা করতে পারেন, তার অনেক উদাহরণ আমি দিলাম। আমি পরের প্রশ্নে যাচ্ছি, এটির জবাব দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি বলেছেন, রুয়ান্ডা ও যুগোস্লাভিয়া সহ যেসব দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেখানে সারা বিশ্ব থেকে বিচারক আনা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে কেন তা করা হয়নি? আমাদের দেশে যথেষ্ট অভিজ্ঞ পর্যাপ্ত বিচারপতি আছেন, কাজে আমরা বাইরে থেকে কেন ধার নিতে যাব? রুয়ান্ডায় দেখুন, কম্বোজিয়ায় দেখুন, সেখানে এমন গণহত্যা হয়েছে যে বিচারপতিরাও মারা গেছেন সেখানে একটা, এবং সেই রাষ্ট্রের অনুরোধে সেখানে পাঠানো হয়েছে। আমাদের এখানে তো একটা ট্রাইব্যুনাল কেন, আরো যদি 5টা ট্রাইব্যুনাল করেন তাও আমাদের উপযুক্ত বিচারপতি পাওয়া যাবে। তো বিচারপতি আরো বলেছেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সঙ্গে আন্তর্জাতিক কোনো আইনের মিল নেই। এই বিষয়ে ডক্টর তুরিন আফরোজ কি বলতে চান? আমি খুব অবাক হয়েছি ওনার এই বক্তব্যে, কারণ এমন তো হতেই পারে না একজন আইন অভিজ্ঞ বিচারপতি এরকম কথা বলতে পারেন যে আইনটার 73 যে আইনটা সেটার সাথে আন্তর্জাতিক আইনের কোনো মিল নেই। যে কোনো সাধারণ লোক যদি আন্তর্জাতিক আইনগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনটাকে দেখার চেষ্টা করে তাহলে বুঝতেই পারবে আমাদের দেশের আইনটা একেবারে বিদেশি যে আন্তর্জাতিক দলিলগুলো রয়েছে সেগুলোর আদলেই তৈরি করা। সুতরাং তার বক্তব্যের কোনো রাজনৈতিক ব্যাখ্যা থাকলেও থাকতে পারে, কিন্তু কোনো আইনি ভিত্তি নেই। অনেকে মনে করেন বিপুল সংখ্যক গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধী ও যুদ্ধাপরাধীর বিচার ত্বরান্বিত করার জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন করা উচিত। এ বিষয়ে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য কি? আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আইনটিতে 6 ধারাতে কিন্তু এই বিধান আছে, সরকার মনে করলে একের অধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। তো আমাদের যেটা বিবেচনায় আছে, তদন্ত কাজ চলাকালীন সময়ে বা তদন্তকালীন সময় যদি দেখা যায় যে অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো তথ্যপাত্য বা সাক্ষী সাবদ আছে, তাহলে নিশ্চয়ই একের অধিক ট্রাইব্যুনাল করা যাবে। সেই ব্যবস্থা যখন আইনে আছে সেটা করাতে কোনো অসুবিধা হবে না। বিরোধী দলের কেউ কেউ মনে করেন এই ট্রাইব্যুনালে শুধু 71-এর সময়কালীন নয়, পরবর্তীকালে সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত। এ বিষয়ে আপনার বক্তব্য কি? আইনটিতে স্পষ্টভাবে বলা আছে এই আইন প্রণয়নের পূর্বে বা পরবর্তীতে যদি এই আইনের 6 ধারায় যে সমস্ত সংজ্ঞা দেওয়া আছে, 1 নম্বর হল ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, ক্রাইম এগেইনস্ট পিস, ক্রাইম ওয়ার ক্রাইম অ্যান্ড ক্রাইম এগেইনস্ট আদার ইন্টারন্যাশনাল ল। এই রকম অপরাধ যদি কোনো ব্যক্তি করে থাকেন, সেটা 20 জুলাই 1973 সালে আইনটা প্রণয়ন করা হয়, তার পূর্বে যদি করে থাকেন বা পরবর্তীতে যদি করে থাকেন তাদের বিচার এই আইনের মাধ্যমে করা যাবে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু বাংলাদেশ came into existence on 26th of March 1971 through the proclamation। সুতরাং 71 সালের 26শে মার্চ থেকে পরবর্তী যে কোনো পর্যায়ে এই রকম অপরাধ যে কোনো ব্যক্তি যদি করেন এবং তথ্য প্রমাণ পাওয়া যায় তার বিচার অবশ্যই আইন অধীনে করা যাবে, কোনো বাধা তো নেই। জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থা বা সম্প্রদায় 71-এর ঘাতক দালালদের বিচারের ক্ষেত্রে বাংলাদেশকে কোনো সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কিনা? মাননীয় আইনমন্ত্রী এই বিষয়ে কি জানেন? ইতিমধ্যেই কিছু আন্তর্জাতিক সংস্থা এই বিচার কাজটিকে সুষ্ঠু করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য প্রসিকিউশন টিম এবং যারা তদন্ত কাজে নিয়োজিত আছেন তাদের ট্রেনিংয়ের জন্য কিছু কিছু আমরা প্রস্তাব পেয়েছি। আমরা সেইগুলো যাচাই বাছাই করছি। আশা করি সেই সমস্ত
যদি গ্রহণযোগ্য হয় নিশ্চয়ই তাদের সহযোগিতা অর্থাৎ তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা যাবে। ইউরোপের বহু দেশে নাৎসিদের গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনা কেউ অস্বীকার করলে তাকে শাস্তি দেওয়ার আইন কার্যকর রয়েছে এবং এই আইনে অনেকের সাজাও হয়েছে। বাংলাদেশে ৭১-এর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের ঘটনা অস্বীকারের ক্ষেত্রে সেরকম কোনো আইন প্রণয়ন করা যায় কিনা, এ ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্ত বলবেন। একটা কথা আমাদের বুঝতে হবে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে ট্রায়ালটা হয় তাটা কিন্তু যুদ্ধের অব্যবহিত পরেই এটা করেছে, আর আমরা এই বিচারটি করতে যাচ্ছি ৩৯ বছর পর। ইতিমধ্যে প্রতি বিপ্লবীরা আমাদের জাতির জনককে হত্যা করেছে, জাতীয় ৪ নেতাকে হত্যা করেছে, সংবিধান পাল্টে একের পর এক আইন দোষিত ব্যক্তিদের ছেড়ে দিয়ে আরেকটি অবস্থা সৃষ্টি করেছে। এরপর দীর্ঘদিন পর আমরা এই বিজয়ের মাধ্যমে আজকে ফিরে এসেছি। সুতরাং জাজমেন্ট অব নুরেনবার্গের যে ট্রায়ালের আর ঢাকা ট্রায়ালের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে এটা সমাপ্তির পরপরই আমরা করছি না। তাছাড়া আমাদের এই আইনও আপনি যদি দেখেন ৩৯ বছর পর করলেও আমরা কিন্তু এই ৭১-এর আইনের ১১ মতে সাক্ষীদেরও ট্রাইব্যুনালের সামনে হাজির করতে পারছি। উচ্চতর আদালতে সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ বলে রায় দেওয়া হয়েছে, যার ফলে জামাত ও অপরাপর ধর্মভিত্তিক রাজনৈতিক দলও অবৈধ হয়ে গেছে। এমত অবস্থায় যুদ্ধাপরাধীদের প্রধান দল জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার ক্ষেত্রে বাধা কোথায়? না, বাধা তো এখন একমাত্র আবারও এই অ্যাপিলেট ডিভিশনের যে জাজমেন্ট পড়ে আছে তারা একটা মডিফিকেশন করবেন না, একটা এক্সপ্লেনেশন দিবেন, এইটার অপেক্ষায় আমরা আছি। যে জাজমেন্ট আছে মডিফিকেশনে যদি না থাকে তাহলে আমরা মনে করি যে আর্টিকেল 12 ফিরে আসবে। আর্টিকেল 12 যদি ফিরে আসে আর্টিকেল 38ও আসবে। তো বলে প্রভাইজনী আসলে আর তো ওই মডিফিকেশনে কিছু না থাকলে আমরা তো দেখছি আর তো ধর্মভিত্তিক এই রাজনীতি করার, ধর্মকে ব্যবহার বা ধর্ম ব্যবসায়ীদের রাজনীতির সুযোগ থাকবে না। গত ৩ বছরে দেশের নিম্ন আদালতগুলো ৭১-এর হত্যা, ধর্ষণ, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের জন্য বহু মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই মামলাগুলোর কি হবে? যখনই নিম্ন আদালতে কোনো ফৌজদারি কোর্টে দরখাস্ত হয়, অভিযোগ হয়, তখন তারা থানায় পাঠিয়ে দেয়। এখানে এইগুলো ইনভেস্টিগেশন এজেন্সি যেটা হয়েছে, তদন্ত সংস্থা, তাদের কাছে পাঠিয়ে দেবে, তারা সেটা নিয়ে তদন্ত করবে। প্রচলিত আইনে থানায় বা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিভাবে মামলা দায়ের করা হবে? ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলবেন। আন্তর্জাতিক যে অপরাধ আইন রয়েছে সে আইনই সে বিধান রয়ে গেছে, সেখানে দরখাস্ত করবে। সেই দরখাস্ত করলে পরে সেটা তদন্ত সংস্থা সেটা তদন্ত করে দেখবে, তদন্তের মধ্যে দিয়ে যা তথ্য প্রমাণ পাওয়া যাবে সেটা প্রসিকিউশন রিপোর্ট প্রসিকিউশন সেলের কাছে আসবে। প্রসিকিউশন সেল সেটাকে যাচাই বাছাই করার পরে যদি কোনো ডিফেক্ট থাকে তারা সাজেস্ট করবে এগুলো করো, জানেন, আর যদি ঠিক থাকে তাহলে সেটা ট্রাইব্যুনালের সামনে নিয়ে যাবে। ট্রাইব্যুনাল সেটাকে অনুসন্ধান করবেন এবং করার পরে তার প্রসেস ইস্যু করবেন। প্রসেস ইস্যু করলে তারপরে থেকে বিচার শুরু হবে। সরকারের একজন প্রবীণ উপদেষ্টা বলেছেন, বিদেশিরা যুদ্ধাপরাধের বিচার বানচাল করবার চেষ্টা করছে। এই বিষয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? এই বিষয়টা মাননীয় আইনমন্ত্রীর কাছে আমি জানতে চাইছি। জামাতের কিছু সংখ্যক ব্যক্তি নিউ ইয়র্কে একটা মানববন্ধন করেছিল এবং লন্ডনেও সেটা চেষ্টা করেছে, কিন্তু তাদের যে সংখ্যা তার চাইতে অনেক বেশি সংখ্যায় আমাদের দেশে যারা সেখানে আছেন তারা কিন্তু তার চাইতে অনেক বিরাট মানববন্ধন করেছেন নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে। কাজে বিদেশিরা যুদ্ধবাদের বিচার বানচাল করছে এই কথাটি সঠিক নয়। পাকিস্তানের অনেকে বলছেন এখনো ৭১-এ পাকিস্তানি সৈন্যরাই শুধু যুদ্ধাপরাধ করেনি, বাঙালি মুক্তিযোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে, বিহারীদের হত্যা ও নির্যাতন করেছে। বিচার হলে উভয় পক্ষেরই হতে হবে এবং তা হতে হবে কোনো আন্তর্জাতিক আদালতে। এই বিষয়ে আপনার বক্তব্য কি সুরঞ্জিত দা? না, আমরা তো বলতেছি যে পাকিস্তানি সৈন্যদের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী বা সশস্ত্র বাহিনী নয়, তাদের যারা কোলাবরেটর ছিল
অক্সিলারি ফোর্সেস বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি কোনো অপরাধ ওই সময়ে কোনো মানুষের বিরুদ্ধে করে থাকে, এটা যুদ্ধের ব্যাপার না। কারো বিরুদ্ধে যদি তার বাড়ি পড়ে থাকে তার বিরুদ্ধে, এবং সেই অপরাধটি আমরা যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে মানবতা বিরোধী এবং যুদ্ধ বিরোধী অপরাধ হিসাবে, তার বিচার হবে। সুতরাং এই অপরাধ করেছেন যেমন যে, এবং কিনা আকার ইঙ্গিত যদি করে থাকেন, ইমপ্লয়েডও যদি করে থাকেন, আল বদর, আল শামস, রাজাকার, শান্তি কমিটি বাহিনীর লোক, তারা আমাদের মুক্তিযোদ্ধারা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমরা তো যুদ্ধ অপরাধ করিনি, যুদ্ধ অপরাধ আপনারা করেছেন। এবং সেই কারণেই আপনাদের এত ভয়, এত চিৎকার, এত কিছু। আমাদের মুক্তিযোদ্ধারা দেশের অত্যন্ত গর্বিত সন্তান, তাদের জন্য আমরা গর্ব অনুভব করি, তাদের কারণে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, এই ছিল আজকের প্রশ্ন। এই প্রশ্নগুলো গত 18 বছর ধরে আমরা যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন করছি আমাদেরকে শুনতে হয়েছে। আমাদের প্রতিপক্ষ এই প্রশ্নগুলো করেছে, অনেকে বিভ্রান্ত হয়ে প্রশ্ন করেছেন, এবং আমাদের নিজেদের মধ্যে অনেক শহীদ পরিবার, মুক্তিযুদ্ধে নির্যাতিত ভুক্তভোগীরা এই প্রশ্নগুলো করেছেন। আজকের এই যে প্রশ্নের যে জবাব দিয়েছেন এটা আমরা রেকর্ড করে রেখেছি, এটি আমরা পুস্তক আকারে প্রকাশ করব বাংলাতে এবং ইংরেজিতে। বিদেশেও যে অপপ্রচারগুলো হচ্ছে সেগুলোরও জবাব দেওয়া দরকার। এবং আমরা আশা করি যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে যে বিচারের উদ্যোগ এখন চলছে, এরপর কোনো রকম বিভ্রান্তি কোথাও থাকবে না। আজকের এই প্যানেলের যারা যেভাবে জবাবগুলো দিয়েছেন, এরপর আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য প্রদান করবেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। ধন্যবাদ শাহরিয়ার কবির। আজকে যারা প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আমি প্রথমে তাদের অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত স্পষ্টভাবে কোনো রকম জড়তা বা দ্বিধা না রেখে তারা প্রতিটি প্রশ্নের যুক্তিসঙ্গত এবং ব্যাখ্যা সমেত উত্তর দিয়েছেন। এতে অনেকের মনে যেসব ব্যাপারে দ্বিধা বা জড়তা ছিল আমি নিশ্চিত যা কেটে যাবে। আজকে আমাদের শিরোনাম ছিল ৭১-এর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার, দেশে বিদেশে প্রশ্ন। তো নানা প্রশ্নের কথা আমরা এখানে শুনেছি, নানা উত্তর আমরা পেয়েছি। বিচারের প্রশ্ন নিয়ে কারা প্রশ্ন তুলছেন এবং কি উদ্দেশ্যে প্রশ্ন তুলছেন? সত্যিকার নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, বাংলাদেশকে যারা ভালোবাসেন, যারা যুদ্ধের যন্ত্রণা আমাদের সেই সময় সহ্য করেছেন, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবারের লোকজন, তাদের বন্ধু বান্ধব, তারা কেউ